রাতে ভিখারিনী সেজে গেলেন। মহিলা এসপি ম্যাডামের সাথে পুলিশওয়ালারা মিলে এমন করল। তারপর যা ঘটল তাতে সবাই স্তম্ভিত হয়ে গেল। এসপি কণিকা এক সৎ ও নির্ভীক পুলিশ অফিসার, যিনি সব সময় ন্যায়ের জন্য পরিচিত ছিলেন। কিন্তু বিগত কয়েক মাস ধরে তিনি একটি অভিযোগ বারবার পাচ্ছিলেন। সেখানকার থানায় অভিযোগকারী ভুক্তভোগীর রিপোর্টও লেখা হয় না, আর যদি লেখেও তাহলে আসামির কাছ থেকে টাকা নিয়ে মামলা ধামাচাপা দিয়ে দেওয়া হয়। কণিকা প্রতিজ্ঞা করলেন, এবার সবার আসল চেহারা সামনে আনতে হবে, কিন্তু এইবার তিনি অফিসার হিসাবে নয়, সাধারণ এক নারী সেজে যাবেন। রাতের নিস্তব্ধতা, চারদিকে অন্ধকার আর নীরবতা। ঠিক তখনই একটি ছায়া থানার দিকে এগোতে থাকল। ছেঁড়া ফাটা কাপড়, জট পাকানো চুল, ধুলোয় মাখা শরীর। তিনি ছিলেন এসপি কণিকা। কণিকা কাঁপতে থাকা গলায় বললেন, সাহেব, আমার সাথে অন্যায় হয়েছে, আমার ইনসাফ চাই। ভেতরে বসা ইন্সপেক্টর একবার চোখ তুলে তাকালো এবং তারপর ঘৃণার সাথে বলল, এখন এটা কি নতুন নাটক, চল দূর হয় এখান থেকে। আর পরের মুহূর্তেই দরজা খুলে সেই মহিলাকে ধাক্কা মেরে ফেলে দিল। কণিকা পড়লেন কিন্তু উঠলেন না। এরপর যা হলো তা দেখে কারো নিজের চোখে বিশ্বাস হলো না। আর যখন আপনি এই গল্পটা পুরোটা শুনবেন, তখন আপনারও বিশ্বাস করা কঠিন হয়ে যাবে যে এমনটাও হয়ে থাকে। তো বন্ধুরা, পুরো সত্যিটা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং শুরু থেকে বোঝা যাক আসল কি হয়েছিল। রামপুর শহর তার শান্ত সকাল ও ব্যস্ত সন্ধ্যার জন্য পরিচিত ছিল, কিন্তু এই শান্তির স্তরের নিচে অন্যায়ের এক গভীর স্রোত বইছিল, যার কেন্দ্র ছিল শহরের প্রধান থানা কোতোয়ালি। এই জেলার ভার সামলাচ্ছিলেন এসপি কণিকা সিং। কণিকার নাম শুনলেই বড় বড় অপরাধীদেরও ঘাম ঝরে যেত। তার সততা ও নির্ভীকতার গল্প পুরো পুলিশ বিভাগে বিখ্যাত ছিল। তিনি কেবল একজন অফিসার ছিলেন না, বরং ইনসাফের এক জীবন্ত উদাহরণ ছিলেন। বিগত কয়েক মাস ধরে কণিকার কপালে দুশ্চিন্তার রেখা গভীর হচ্ছিল। কারণ ছিল কোতোয়ালি থানার সাথে জড়িত অভিযোগগুলো। রোজ কেউ না কেউ গরিব, কেউ না কেউ অসহায় তার দফতরের দরজায় আশা নিয়ে আসত, আর তাদের গল্প একই থাকত, ম্যাডাম, কোতোয়ালিওয়ালারা আমাদের কথা শোনে না। অভিযোগগুলো ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু সবার সারমর্ম ছিল একই। কারো মেয়ের সাথে ইফটিজিং হলো তো থানার ইন্সপেক্টর বিক্রম সিং তাকেই চরিত্রহীন বলে তাড়িয়ে দিল। কারো জমি দখল হলো, হেড কনস্টেবল রামফল ভুক্তভোগীকেই ধমকে চুপ করিয়ে দিল। রিপোর্ট লেখা তো দূরের কথা, তারা অভিযোগকারীকে এমনভাবে দেখত যেন সেই কোনো অপরাধী। আর যদি কোনো ধনী বা প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকত, তবে টাকা নিয়ে সেখানেই মামলা ধামাচাপা দিয়ে দেওয়া হতো। কণিকা ফাইলের স্তূপ একদিকে সরিয়ে চেয়ারে হেলান দিলেন। তার চোখে এক অদ্ভুত ক্লান্তি আর রাগ ছিল। তিনি বহুবার ইন্সপেক্টর বিক্রম সিংকে সতর্ক করেছিলেন, বিভাগীয় তদন্তের আদেশও দিয়েছিলেন, কিন্তু প্রতিবারই সে কোনো না কোনো বাহানায় সহজেই বেঁচে যেত। তার ওপর স্থানীয় এক নেতার হাত ছিল, যে তাকে সব সময় বাঁচিয়ে রাখত। সিস্টেমের মধ্যে বসা ঘুণ পোকা সিস্টেমকেই ফাঁপা করে দিচ্ছিল। কণিকা অনুভব করলেন যে এবার জল মাথার উপর দিয়ে চলে গেছে। এই পুলিশওয়ালারা পোশাকের আড়ালে নেকড়ে হয়ে গেছে, যারা নিজেদের সুরক্ষার জন্য আসা ভেড়াদেরই শিকার করছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন কোনো নোটিশ বা তদন্ত আর কাজ দেবে না। এবার এই লোকগুলোকে হাতে নাতে ধরতে হবে, তাদের আসল জঘন্য চেহারা পৃথিবীর সামনে আনতেই হবে। কিন্তু কিভাবে? যদি তিনি এসপি সেজে যেতেন, তাহলে সবাই আগে থেকেই সতর্ক হয়ে যেত এবং তার সামনে সততার মুখোশ পরে নিত। না, এইবার অফিসার হয়ে নয়, সাধারণ এক নারী সেজে যেতে হবে। এমন এক নারী যাকে তারা সহজে নিজেদের শিকার ভাবতে পারে। এমন এক নারী যার অসহায়তার জন্য তাদের মনে করুণা নয়, বরং নিজেদের ক্ষমতার অহংকার জন্মাবে। তিনি মনে মনে একটি পরিকল্পনা করলেন। এই পরিকল্পনা বিপজ্জনক ছিল, এতে তার প্রাণহানিও হতে পারত। কিন্তু কণিকা প্রতিজ্ঞা করেছিলেন, পোশাকে লাগা এই দাগ ধোয়ার জন্য যদি তাকে কাদা মাখতেও হয়, তবে তিনি নামবেন। কণিকার পরিকল্পনাটি একটি কঠিন কারণ পেল যখন একদিন সকালে শান্তিদেবী নামের এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে তার দপ্তরে পৌঁছালেন। তার সাথে তার স্বামীও ছিলেন, যার কোমর ঝুঁকে গিয়েছিল এবং চোখে ছিল হতাশার সাগর। শান্তিদেবী তার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, ম্যাডাম, আমাদের একটাই ছেলে ছিল সুরজ। অনেক কষ্ট করে তাকে পড়িয়েছিলাম। সে একটা ফ্যাক্টরিতে কাজ করত। কাল রাতে যখন সে বাড়ি ফিরছিল, তখন এলাকার কিছু গুন্ডা তাকে ঘিরে ধরল। তারা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। যখন আমার ছেলে মানা করল, তখন তারা তাকে ছুরি দিয়ে কুপিয়ে দিল। এই কথা বলতে বলতে শান্তিদেবীর গলা ধরে গেল
এবং তিনি জোরে জোরে কাঁদতে শুরু করলেন। কণিকা উঠে তাকে জলপান করালেন এবং সাহস দিলেন। আপনি শান্ত হন আম্মা, এরপর কি হল? বৃদ্ধ বাবা কাঁপতে কাঁপতে বললেন, আমরা তাকে হাসপাতাল নিয়ে ছুটলাম, কিন্তু সে পথেই দম ফুরিয়ে দিল। ম্যাডাম, আমরা সারা রাত কোতোয়ালি থানায় চক্কর কাটলাম। আমরা সেই ছেলেগুলোকে চিনতেও পেরেছি, ওরা নেতাজির ঘনিষ্ঠ। যখন আমরা ইন্সপেক্টর বিক্রম সিংকে সব বললাম, তখন সে আমাদের রিপোর্ট লিখতে মানা করে দিল। বলল, নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে, যাও এখান থেকে, আমাদের সময় নষ্ট করো না। সে আমাদের ধাক্কা মেরে বের করে দিল। ম্যাডাম, আমাদের ছেলে চলে গেল, আর এই লোকগুলো আমাদের কথা শুনছেও না। আমাদের ইনসাফ চাই ম্যাডাম, আমাদের ইনসাফ পাইয়ে দিন। কণিকার রক্ত গরম হয়ে উঠল। এক মা বাবা তাদের যুবক ছেলেকে হারালেন, এবং পুলিশ তাদের সাহায্য করার বদলে উল্টে তাদেরই তাড়িয়ে দিচ্ছে। এটা ছিল অপরাধের চরম সীমা। তিনি শান্তিদেবীর কাঁধে হাত রাখলেন এবং দৃঢ়তার সাথে বললেন, আম্মা, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার ছেলের খুনিরা শাস্তি অবশ্যই পাবে, এবং যে পুলিশওয়ালারা আপনাদের সাহায্য করেনি তাদেরও নিজেদের অবহেলা করার মূল্য চোকাতে হবে। সেই বৃদ্ধ দম্পতির চোখে আশার এক হালকা ঝলক দেখে কণিকার সংকল্প আরও শক্ত হল। আজ রাতে তিনি নিজেই অন্যায়ের অন্ধকারে আলোর মশাল নিয়ে নামবেন। আজ রাতে ইন্সপেক্টর বিক্রম সিং এবং তার দলের মোকাবেলা হবে এক অসহায় নারীর সাথে, যার পেছনে একজন আইপিএস অফিসারের শক্তি লুকিয়ে থাকবে। সন্ধে নামছিল, শহর তার গতি ধরছিল, কিন্তু এসপি বাংলোর একটি ঘরে যেন সময় থেমে গিয়েছিল। কণিকা তার কড়া ইস্ত্রি করা ইউনিফর্ম খুললেন এবং আলমারিতে রেখে দিলেন। আজ তিনি এই পরিচয়টা পেছনে ফেলে যাচ্ছিলেন। তিনি একটি পুরনো ছেঁড়া শাড়ি বের করলেন, যার রঙও উঠে গিয়েছিল। সেটা তিনি অগোছালোভাবে জড়িয়ে নিলেন। তারপর তার লম্বা আঁচড়ানো চুলগুলো খুলে দিয়ে এবং আঙুল দিয়ে জট পাকিয়ে একটি বিশ্বস্ত খোপা করে নিলেন। আয়নায় দেখলেন তো এক মুহূর্তের জন্য তিনি নিজেকেই চিনতে পারলেন না। তিনি সেই কণিকা সিং নন, যাকে দেখে অপরাধীরা কাঁপত। অন্য কেউ, কোনো অসহায়, নিরুপায়, দুনিয়ার দ্বারা নির্যাতিত নারী। তিনি মুখে হালকা পাউডার লাগালেন এবং তারপর তার ওপর জলের কয়েকটি ফোঁটা ফেলে ছড়িয়ে দিলেন, যাতে চেহারাটা শুকনো ও কান্নারতা লাগে। শেষে তিনি বাইরের বাগান থেকে কিছুটা শুকনো মাটি তুলে নিলেন এবং তা নিজের হাত, পা আর শাড়ির আঁচলে মাখলেন। এখন তিনি পুরোপুরি তৈরি ছিলেন, এমন এক নারী যাকে দেখে যে কেউ সহজে অনুমান করতে পারত যে তিনি গরিব ও অসহায়। তিনি তার পার্স থেকে নিজের আইডি কার্ড বের করলেন। সেটা একটি ছোট পলিথিনে মুড়ে শাড়ির ভেতরে কোমরে গুঁজে নিলেন। এটাই ছিল তার ব্রহ্মাস্ত্র, যা তিনি সঠিক সময়ে ব্যবহার করতে চলেছিলেন। তিনি তার বিশ্বস্ত ড্রাইভারকে ডাকলেন এবং তাকে বাংলো থেকে কিছুটা দূরে গাড়ি নিয়ে অপেক্ষা করতে বললেন। তিনি তাকে কড়া নির্দেশ দিলেন যে যাই ঘটুক না কেন তার ইশারা ছাড়া সে সামনে আসবে না। বাংলোর পিছনের দরজা দিয়ে বেরিয়ে কণিকা অন্ধকার রাস্তায় এলেন। ঠান্ডা বাতাস বইছিল, যা তার ছেঁড়া কাপড়ের মধ্যে দিয়ে শরীরে শিহরণ জাগাচ্ছিল। প্রথমবারের মতো তিনি অনুভব করলেন যে এক অসহায় নারীর জন্য রাত কতটা ভয়ানক হতে পারে। প্রত্যেক আসা যাওয়া করা গাড়ির হেডলাইট, প্রতিটি অচেনা ছায়া তার মনে এক ভয় সৃষ্টি করছিল। তিনি এখন আর এসপি ছিলেন না, তিনি ছিলেন একজন সম্ভাব্য শিকার। এই অনুভূতি তার ভেতরের নারীটিকে নাড়া দিয়েছিল, কিন্তু তার ভেতরের অফিসারকে আরও মজবুত করে দিল। তিনি আজ এই ভয়কে চিরতরে শেষ করতে যাচ্ছিলেন। প্রায় 1 ঘণ্টা হেঁটে চলার পর কণিকা কোতোয়ালি থানার সামনে দাঁড়ালেন। থানার পুরনো দালান রাতের অন্ধকারে আরও ভয়ঙ্কর লাগছিল। উপরে একটা হলুদ বাল্ব জ্বলছিল আর নিভছিল, যেন সেটাও এই জায়গার দুর্নীতিতে ক্লান্ত হয়ে গেছে। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং নিজের চরিত্রে পুরোপুরি ডুবে গেলেন। নিজের মুখে ভয় আর ঘাবড়ানোর ভাব এনে তিনি আড়ষ্ট পায়ে থানার সিঁড়ি দিয়ে উঠলেন। ভেতরের পরিবেশ আরও হতাশাজনক ছিল। হাওয়ায় বাসি চা এবং স্যাঁতসেঁতে গন্ধের মিশ্রণ ছিল। সামনে একটা কাঠের কাউন্টারের পিছনে হেড কনস্টেবল রামফল ঢুলছিল। তার মোটা পেট টেবিলের ওপর থেকেছিল এবং মুখ থেকে হালকা নাক ডাকার আওয়াজ আসছিল। এক কোণে আরও 2 জন সিপাহী বসে চা খাচ্ছিল এবং জোরে জোরে হাসছিল। কণিকা কাঁপতে থাকা গলায় বললেন, শুনুন। রামফলের ঘুম ভাঙল। সে রাগের সাথে চোখ খুলে কণিকার ওপর থেকে নিচ পর্যন্ত তাকাল। তার চোখে সাহায্যের ভাব নয়, বরং ঘৃণা ছিল। কে তুই? এই সময় কি করতে এসেছিস সেখানে? কণিকা হাত জোড় করে নিলেন। তার চোখে জল ছিল, যা এইবার আসল লাগছিল। সাহেব, আমার নাম শান্তি। আমার স্বামী আমাকে খুব মেরেছে। সাহেব, আমাকে বাঁচিয়ে নিন। আমার সাথে অন্যায় হয়েছে। আমার ইনসাফ চাই। রামফল জোরে হাসল। তার হাসিতে নিষ্ঠুরতা ছিল।
স্বামী মেরেছে তো এতে আমরা কি করব? রোজ এসে যায় তোদের মতো মহিলারা নতুন নাটক নিয়ে। চল ভাগ এখান থেকে, ঘরের সমস্যা ঘরে মেটা। সাহেব, সে আমাকে প্রাণে মেরে ফেলবে, দয়া করে আমার রিপোর্ট লিখে নিন, কণিকা মিনতি করে বললেন। ঠিক তখনই ভেতরের ঘরের দরজা খুলল এবং ইন্সপেক্টর বিক্রম সিং বাইরে এলেন। বিক্রম সিং লম্বা চওড়া, রাশভারী চেহারা, কিন্তু চোখে মানবতার বদলে কেবল অহংকার। তিনি কণিকার দিকে এমনভাবে দেখলেন যেন সে কোনো পোকামাকড়। কি হচ্ছে রামফল, এ কে? কিছু না সাহেব, আরও একটা নতুন কেস এসে গেছে, স্বামী স্ত্রীর ঝগড়া, তাড়িয়ে দিচ্ছি একে। রামফল উদাসীনভাবে উত্তর দিল। বিক্রম সিং কণিকার কাছে এলেন এবং তাকে এমনভাবে দেখলেন যেন সে কোনো পোকামাকড়। কি নাম বললি তোর? শান্তি? দেখ, আমাদের কাছে ফালতু কাজের জন্য সময় নেই। রাত 12টায় থানায় এসেছিস নাটক করতে। চল বেরো এখান থেকে, নয়তো এই লকআপে বন্ধ করে দেব। যখন কণিকা নিচের জায়গা থেকে সরলেন না, তখন বিক্রম সিংয়ের রাগ চড়ে গেল। সে নিজের হাত তুলল এবং পুরো শক্তি দিয়ে কণিকাটিকে ধাক্কা মেরে দিল। শুনতে পেলি না? বেরো। কণিকা সোজা মেঝেতে পড়ে গেলেন। তার মাথায় টেবিলের কোণে হালকা চোটও লাগল। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। ব্যথা নয়, এটা ছিল অপমানের আঘাত। একজন আইপিএস অফিসার, যার সামনে দাঁড়ানোর সাহস কারো ছিল না, আজ এক সাধারণ ইন্সপেক্টরের হাতে মাটিতে পড়েছিলেন। তার ভেতরের রাগ লাভা হয়ে ফুটছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি উঠলেন না, তিনি সেখানেই মাটিতে পড়ে থাকলেন। নিজের চোখ দিয়ে সব কিছু রেকর্ড করছিলেন। তিনি দেখে নিয়েছিলেন যে এই লোকগুলোর মনে একটুও দয়া নেই, এরা ইউনিফর্মের যোগ্য নয়। কণিকা মাটিতে পড়ে ব্যথায় কাতরাবার নাটক করছিলেন, কিন্তু তার কান আর চোখ পুরোপুরি খোলা ছিল। তিনি দেখতে চেয়েছিলেন যে এই লোকগুলো আর কতটা নিচে নামতে পারে। প্রায় 15 থেকে 20 মিনিট কেটে গেল। তখনই থানার বাইরে একটি ঝকঝকে সাদা স্করপিও এসে থামল। গাড়ি থেকে এক মোটা-সোটা লোক নামল, যে সাদা কুর্তা পায়জামা এবং গলায় সোনার মোটা চেন পরেছিল। তাকে দেখেই হেড কনস্টেবল রামফল আর বাকি সিপাহীদের আচরণ বদলে গেল। তারা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। আরে লালাজি, আপনি? আসুন আসুন, রামফল চাটুকার হাসি দিয়ে বলল। সেই লোকটা, যাকে সবাই লালাজি বলছিল, সোজা ইন্সপেক্টর বিক্রম সিংয়ের ঘরে চলে গেল। বিক্রম সিংহ তার সাথে বড় উষ্ণতার সাথে দেখা করল। আসুন লালা, সব ঠিক তো? লালা পকেট থেকে সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, বিক্রম, সেই অ্যাক্সিডেন্টের কেসটা ছিল না, যাতে আমাদের গাড়ির নিচে একটা ছেলে এসে গিয়েছিল, কি হলো সেটার? বিক্রম সিং হাসল। আরে লালাজি, আপনি চিন্তা কেন করছেন? মামলা সামলে নিয়েছি আমরা। ছেলের বাড়ির লোকজনকে কিছুটা ধমক দিতেই তারা ভয় পেয়ে গেল। শুধু কেসের ফাইলটা একটু ভারী করতে হবে। কত লাগবে? লালা সরাসরি প্রশ্ন করল। ছেলে গরিব ঘরের, বেশি কিছু করতে পারবে না। আপনি শুধু 10,000 দিয়ে দিন, আমি ফাইলটা চিরতরে বন্ধ করে দেব। এমনটা দেখাবো যে ভুলটা সেই ছেলেরই ছিল। বিক্রম নির্লজ্জের মতো বলল। কণিকা, যিনি বাইরে মাটিতে শুয়ে এইসব শুনছিলেন, তার মুঠি শক্ত হয়ে গেল। তো এই হলো তাদের ইনসাফ। এক গরিবের জীবনের দাম মাত্র 10,000 টাকা, আর এক অসহায় বোনকে ধমকে চমকে চুপ করিয়ে দেওয়া হয়। লালা পকেট থেকে নোটের একটি বান্ডিল বের করে টেবিলের ওপর রাখতে রাখতে বলল, এই নিন 20,000, 10 আপনার আর 10 বাকিদের মধ্যে ভাগ করে দেবেন। শুধু আমার নাম যেন কোথাও না আসে। আপনি নিশ্চিন্ত থাকুন লালাজি, যতক্ষণ বিক্রম সিং এই চেয়ারে আছে আপনার বিন্দুমাত্র ক্ষতিও হতে পারে না। বিক্রম নোটের বান্ডিল তুলতে তুলতে গর্বের সাথে বলল। এটা কণিকার জন্য সহ্যের শেষ সীমা ছিল। তিনি অনেক দেখলেন, অনেক শুনলেন, আর না, এখন এই নেকড়েদের শিকার করার সময় এসে গেছে। লালাজি ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের গাড়িতে বসতেই কণিকা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার মুখে এখন ব্যথা বা অসহায়তার কোনো ভাব ছিল না। তার চোখ ক্ষুধার্ত বাঘিনীর মতো জ্বলছিল। তার হাঁটায় যে জড়তা ছিল, তা এখন ইস্পাতের মতো দৃঢ়তায় বদলে গিয়েছিল। ইন্সপেক্টর বিক্রম সিং আর রামফল যখন সেই মহিলাকে এভাবে বদলে যেতে দেখলেন, তখন তারা চমঠে গেলেন। এ মেয়ে, তুই এখনও এখানেই আছিস? আমি বলেছিলাম না, বেরো এখন থেকে। বিক্রম সিং চেঁচিয়ে বলল। কণিকা ধীরে ধীরে হেঁটে তার সামনে এসে দাঁড়ালেন। তার চোখে চোখ রেখে এমন এক কণ্ঠে বললেন, যা কোনো বিদ্যুতের গর্জনের চেয়ে কম ছিল না। এখন তোমাদের খেলা শেষ ইন্সপেক্টর। সবার দৃষ্টি ঘুরে গেল। থানায় এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। সেই ছেঁড়া কাপড়ের নারী, যাকে কিছুক্ষণ আগে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, এখন এক অন্যরকম দাপটে দাঁড়িয়েছিল। তার কণ্ঠে সেই অধিকার ছিল, যা এই পুলিশওয়ালারা কখনো শোনেনি। বিক্রম সিং এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। তারপর হেসে বলল, বড় সাহস এসে গেছে তো তোর মধ্যে। জানিস না তুই কার সাথে কথা বলছিস? কণিকার ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল।
তিনি তার শাড়ির ভেতরে কোমরে গোজা পলিথিনটি বের করলেন। ধীরে ধীরে সেটা খুলে তার ভেতর থেকে নিজের আইপিএস আইডি কার্ড বের করলেন। তিনি সেই কার্ডটি হাওয়ায় দোলালেন এবং তারপর গর্জন করে বললেন, আমি আইপিএস কণিকা সিং, এই জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি। এই শব্দগুলো শব্দ ছিল না, এগুলো ছিল সেই থানায় ফাটা পারমাণবিক বোমা। এক মুহূর্তের জন্য সব কিছু জমে গেল। হেড কনস্টেবল রামফলের হাত থেকে চায়ের গ্লাস ছিটকে মেঝেতে পড়ে চুরচুর হয়ে গেল। ইন্সপেক্টর বিক্রম সিংয়ের মুখ সাদা হয়ে গেল, যেন কেউ তার সব রক্ত নিংড়ে নিয়েছে। তার গোঁফের সেই দাপট হাওয়া হয়ে গেল এবং সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। বাকি সিপাহীদের তো হুঁশি উড়ে গেল, তারা ভয়ে কাঁপতে লাগল। চারিদিকে মৃত্যুর মতো নীরবতা। কণিকা এক এক করে সবাইকে নিজের অস্ত্রের মতো দৃষ্টি দিয়ে দেখতে দেখতে বললেন, যে থানার জনগণের রক্ষা করার কথা ছিল, সেটাই আজ নিজে অপরাধীদের আড্ডাখানা হয়ে গেছে। তোমরা পোশাকের আড়ালে নিজেদের ব্যবসা চালাচ্ছ। এক অসহায় নারীকে সাহায্য করার বদলে তাকে ধাক্কা মারো, আর এক ধনী গুন্ডার পায়ের ধুলো চাটো। লজ্জা হয় না তোমাদের? তার আওয়াজ পুরো থানায় প্রতিধ্বনিত হচ্ছিল। বিক্রম সিংয়ের পায়ের নিচে মাটি সরে গিয়েছিল। সে তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম, ওটা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? কণিকা জোরে চেঁচিয়ে উঠলেন। ক্ষমা সেই বৃদ্ধা মায়ের কাছে চাও, যার ছেলে তোমাদের কারণে ইনসাফের জন্য ছটফট করছে। ক্ষমা সেই বোনের কাছে চাও, যার গরিবীর সুযোগ তোমরা নিলে। তিনি নিজের কোমরে লাগানো ওয়াকিটকিটি তুললেন, যা তিনি শাড়ির নিচে লুকিয়ে রেখেছিলেন। সেটার বোতাম চাপতেই এক কর্কশ আওয়াজ এলো। কন্ট্রোল রুম, এসপি কণিকা সিং বলছি। কন্ট্রোল রুমে থাকা অপারেটর, যে হয়তো ঢুল ছিল, এই আওয়াজ শুনে লাফিয়ে উঠল। ইয়েস ম্যাডাম, জি ম্যাডাম। কণিকা গর্জন করে আদেশ দিলেন। কোতোয়ালি থানার ইন্সপেক্টর বিক্রম সিং, হেড কনস্টেবল রামফল এবং ডিউটিতে থাকা 2 সিপাহী অজয় আর বিজয়, এই 4 জনের সাসপেনশন অন অর্ডার নিলম্বনের আদেশ সাথে সাথে তৈরি করো। আমি 5 মিনিটের মধ্যে রিপোর্ট পাঠাচ্ছি। এদের সবাইকে এখনই গ্রেপ্তার করে লাইন হাজির করো। আর হ্যাঁ, সেই সাদা স্করপিওওয়ালা লালা, যে এইমাত্র এখান থেকে বেরিয়ে গেছে, পুরো শহরে নাকাবন্দি করো। আমার সেই লোকটা জীবিত অথবা মৃত চাই। এই আদেশ দিয়ে তিনি ওয়াকিটকি বন্ধ করে দিলেন। বিক্রম সিং এবং বাকি 3 জন পুলিশওয়ালা তার পায়ে পড়ে গেলেন। ম্যাডাম, আমাদের সর্বনাশ করবেন না, আমাদেরও ছেলেমেয়ে আছে। ম্যাডাম, একটা সুযোগ দিন। তারা মিনতি করছিল। কণিকা ঘৃণার সাথে তাদের দিকে তাকালেন। যখন তোমরা এক গরিবের অসহায়তার সুযোগ নিচ্ছিলে, তখন তোমাদের ছেলেমেয়ের কথা মনে পড়েনি? যখন তোমরা এই পোশাককে নিলাম করছ, তখন তোমাদের পরিবারের কথা মনে পড়েনি? তোমাদের মতো লোকেদের জায়গা পুলিশ ফোর্সে নয়, জেলের গার্ডদের পিছনে। 5 মিনিটের মধ্যেই থানার বাইরে পুলিশের গাড়ির সাইরেন বাজতে লাগল। ডিএসপির নেতৃত্বে একটি দল ভেতরে এলো। তারা যখন নিজেদের এসপি ম্যাডামকে এই অবস্থায় এবং পুরো ঘটনাটা শুনল, তখন তাদের চোখেও নিজেদের দুর্নীতিগ্রস্ত সহকর্মীদের জন্য ঘৃণা ভরে গেল। বিক্রম সিং, রামফল এবং 2 সিপাহীকে হ্যান্ডকাফ পরিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ আগে যারা রাজা সেজে বসেছিল, এখন তারা কোনো ইঁদুরের মতো কাঁপছিল। তাদের পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে উঠানো হলো। কণিকা যেতে যেতে বিক্রম সিংকে বললেন, যে কেসের ফাইলকে তুমি 10,000 টাকায় বন্ধ করছিলে, এবার সেই ফাইল আবার খুলবে। আর তোমার বিরুদ্ধে যে ফাইল খুলবে, সেটা এখন আর কখনো বন্ধ হবে না। দুর্নীতিগ্রস্ত পুলিশওয়ালাদের চলে যাওয়ার পর কণিকা থানার রেকর্ড রুম খোলালেন। তিনি শান্তিদেবীর ছেলে সুরাজের ফাইল এবং সেই অ্যাক্সিডেন্টের কেসের ফাইল নিজের দখলে নিলেন। তিনি সঙ্গে সঙ্গে শান্তিদেবীকে ফোন করলেন। রাত 2টো বাজছিল। বৃদ্ধামা ঘাবড়ে গিয়ে ফোন ধরলেন। হ্যালো, কে? আম্মা, আমি এসপি কণিকা সিং বলছি। কণিকার কণ্ঠে এখন নরম ভাব ছিল। ম্যাডাম, আপনি এই সময়? হ্যাঁ আম্মা, আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আপনার ছেলে ইনসাফ পাবে। যে পুলিশওয়ালারা আপনার রিপোর্ট লেখেননি, তাদের গ্রেফতার করা হয়েছে এবং আপনার ছেলের খুনিদেরও কাল সকালের মধ্যে ধরে ফেলা হবে। আপনি সাহস হারাবেন না। ফোনের অন্য প্রান্ত থেকে কেবল কান্নার আওয়াজ আসছিল, কিন্তু এগুলো দুঃখের নয়, বরং স্বস্তির কান্না ছিল। সেই রাতে কণিকা বাড়ি গেলেন না। তিনি থানারই একটি চেয়ারে বসে রইলেন। তিনি নিজের ছেঁড়া শাড়ি বদলালেন না। তিনি সেই পোশাককে অনুভব করতে চাইলেন, যা তিনি আজ রাতে পরেছিলেন, এক অসহায় নারীর পোশাক। সকালে যখন সূর্যের প্রথম আলো থানার জানালা দিয়ে ভেতরে এলো, তখন সেটা ছিল রামপুরের জন্য এক নতুন সকাল, ইনসাফের জন্য এবং স্বয়ং কণিকা সিংয়ের জন্য। যেতে যেতে কণিকা থানায় উপস্থিত বাকি স্টাফদের উদ্দেশ্যে বললেন,
মনে রেখো, এখন এই থানা শুধু একটি দালান নয়, ইনসাফের ময়দান হবে, এবং এই ময়দানে কেবল সেই টিকবে যার হৃদয়ে সততা এবং মানবতা থাকবে। তোমাদের মতো নেকড়েদের জন্য এই দেশে কোনো জায়গা নেই। তার শেষ কথাগুলো হাওয়ায় প্রতিধ্বনিত হতে থাকল। কোতোয়ালি থানা থেকে ইন্সপেক্টর বিক্রম সিং এবং তার দলের গ্রেফতারের খবর শহরে জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে গেল। সকালে সব খবরের কাগজের শিরোনামে এসপি কণিকা সিংয়ের নাম ছিল। টিভি চ্যানেলগুলোতে তার ছবির সাথে সততার উদাহরণ আর সিস্টেমের সাফাইয়ের মতো স্লোগান চলছিল। সাধারণ মানুষের মধ্যে আনন্দের ঢেউ ছিল। লোকেদের প্রথমবারের মতো মনে হলো যে কেউ তাদের কথা শুনতে এসেছে, কেউ আছে যে ক্ষমতাবানদের ভয় পায় না। কণিকা কোতোয়ালি থানায় এক নতুন যুবক ও সৎ ইন্সপেক্টরকে মোতায়েন করলেন। থানার পরিবেশ বদলাতে শুরু করেছিল। এখন অভিযোগকারীদের সম্মানের সাথে বসানো হতো, তাদের অভিযোগ সাথে সাথে লেখা হতো। শান্তিদেবীর ছেলে সুরজের খুনিদেরও গারদের পিছনে পুড়ে দেওয়া হয়েছিল। সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছিল। কিন্তু কণিকা জানতেন যে এটা ঝড়ের আগের শান্তি। তিনি এক পচা গাছের কেবল কয়েকটি ডাল কেটেছিলেন। শিকড় এখনও খুব গভীর ছিল, এবং সেই শিকড়গুলো শীঘ্রই নড়তে শুরু করল। সেই দুপুরে কণিকার অফিসের ফোন বাজল। অন্য প্রান্তে এক ভারী এবং রাশভারী আওয়াজ ছিল। এসপি সাহেবা, আমি বিধায়ক রতন চৌধুরী বলছি। কণিকা নাম শুনেই বুঝে গেলেন, এই সেই নেতা ছিল যার হাত ইন্সপেক্টর বিক্রমের ওপর ছিল। বলুন বিধায়কজি। দেখুন ম্যাডাম, আপনি নতুন নতুন এসেছেন, হয়তো আপনার এখানকার রীতিনীতি জানা নেই। বিক্রম সিং আমাদের লোক, আপনি তাকে গ্রেপ্তার করে ভালো করেননি। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, এই মামলা এখানেই ধামাচাপা দিয়ে দিন এবং তাকে চুপচাপ ছেড়ে দিন, নয়তো আপনার এই শহরে কাজ করা কঠিন হয়ে যাবে। এটা পরামর্শ নয়, এক খোলা হুমকি ছিল। কণিকার মুখে হাসি এলো। ধন্যবাদ পরামর্শের জন্য বিধায়কজি, কিন্তু আমি কাজ করার জন্যই এসেছি, এবং আমার কাজ আইনের হিসাব অনুযায়ী চলে, কারোর ধমকিতে নয়। আর যতদূর বিক্রম সিংয়ের প্রশ্ন, সে তার শাস্তি অবশ্যই পাবে। এখন আমি আপনার আর সময় নষ্ট করতে চাই না। এই বলে কণিকা ফোন কেটে দিলেন। ফোন রেখেই কণিকা বুঝলেন যে আসল খেলা তো এখন শুরু হলো। তার মোকাবিলা এখন শুধু কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশওয়ালার সাথে নয়, বরং সেই শক্তিশালী রাজনৈতিক অপরাধী আঁতাতের সাথে ছিল, যাই পুরো সিস্টেমটাকে চালাচ্ছিল। পরের কয়েকটা দিন কণিকার জন্য খুব কঠিন ছিল। বিধায়ক রতন চৌধুরী তার পুরো শক্তি লাগিয়ে দিয়েছিলেন। প্রথমে সে মিডিয়ার এক অংশকে কিনে নিল। এখন সেই চ্যানেলগুলো, যা কাল পর্যন্ত কণিকার প্রশংসা করছিল, তার ওপর প্রশ্ন তুলতে লাগল। খবর ছাপতে লাগল যে এসপি কণিকা সিং পুরো তদন্ত ছাড়া সৎ পুলিশওয়ালাদের উপর ব্যবস্থা নিয়েছেন, শহরের শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছেন। তারপর সে বিভাগের ভেতরে নিজের বিশ্বাস্ত অফিসারদের মাধ্যমে কণিকাকে বিরক্ত করা শুরু করল। কণিকা তদন্তের জন্য জরুরি ফাইলগুলো সময় মতো পেতেন না। তার আদেশগুলোকে ইচ্ছা করে ঠেলে দেওয়া হতে লাগল। পুলিশ ফোর্সের ভেতরেই এক অংশ তার বিরুদ্ধে হয়ে গেল। তিনি অনুভব করতে লাগলেন যে তিনি একা হয়ে যাচ্ছেন। সীমা তো তখন ছাড়িয়ে গেল যখন রতন চৌধুরী সেই কেসের মুখ্য সাক্ষী লালাজিকে গায়েব করিয়ে দিল। লালাজি বিক্রম সিংহের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ ছিল। তাকে ছাড়া কেস দুর্বল হয়ে যেতে পারত। এক রাতে কাজ শেষ করে কণিকা যখন নিজের বাংলোয় ফিরলেন, তখন তিনি খুব ক্লান্ত এবং কিছুটা হতাশ ছিলেন। তার মনে হচ্ছিল যে তিনি এমন এক লড়াই লড়ছেন যা জেতা হয়তো অসম্ভব। ঠিক তখনই তার চোখ সেই ছেঁড়া শাড়িটার ওপর পড়ল যা তিনি সেই রাতে পরেছিলেন। সেটা দেখেই তার শান্তিদেবীর কাঁদতে থাকা মুখ, বিক্রম সিংহের অহংকার এবং সেই রাতের প্রতিটি মুহূর্ত মনে পড়ে গেল। না, তিনি হার মানতে পারেন না। যদি তিনি হেরে যান, তাহলে সেই লাখো মানুষের কি হবে যারা তাকে আসার শেষ আলো মনে করছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে যদি সিস্টেম তার সাথে না থাকে, তবে তিনি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে নিজের কাজ করবেন। তিনি তার দলে এক যুবক, স্মার্ট এবং টেকনোলজিতে দক্ষ সাব ইন্সপেক্টর আলোক ভার্মাকে সামিল করলেন। আলোক কণিকার সততাতে খুব প্রভাবিত ছিল এবং তার জন্য সবকিছু করতে তৈরি ছিল। আলোক, আমার যে কোনো মূল্যে লালাজিকে চাই, কণিকা দৃঢ়তার সাথে বললেন। পুরনো ফাইল, সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড, যা কিছু খোঁজা দরকার খোঁজ, আমার সেই লোকটা চাই। আলোক তার দলের সাথে দিন-রাত এক করে লালাজির তদন্তে লেগে গেল। বহুদিনের চেষ্টার পর তারা একটি সূত্র পেল। শহরের বাইরে একটি পুরনো ফার্ম হাউস থেকে লালাজির এক গুন্ডার ফোন ট্র্যাক হয়েছিল। কণিকা বুঝলেন যে লালাজি সেখানেই লুকিয়ে থাকতে পারে, কিন্তু এটা এক বিপজ্জনক ফাঁদও হতে পারত।
তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই অপারেশনের নেতৃত্ব নিজে দেবেন। তিনি পুলিশ ফোর্সের বেশিরভাগ লোকের ওপর থেকে ভরসা হারিয়েছিলেন, তাই তিনি কেবল আলোক এবং তার 4 জন সবচেয়ে বিশ্বস্ত কমান্ডোর একটি ছোট দল তৈরি করলেন। মধ্যরাতের সময় ছিল। অন্ধকার চিরে একটি হেডলাইট ছাড়া গাড়ি সেই ফার্ম হাউসের দিকে এগোচ্ছিল। কণিকা নিজে সাধারণ কাপড়ের ওপর বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন। তার চোখে সেই পুরনো আগুন ছিল। ফার্ম হাউসের কাছে পৌঁছে দল নিজের অবস্থান নিল। ভেতরে 2টি গাড়ি দাঁড়ানো ছিল, যার মধ্যে একটি ছিল বিধায়ক রতন চৌধুরীর। কণিকার সন্দেহ নিশ্চয়তায় বদলে গেল। শিকারী এবং তাকে বাঁচানো লোক দুজনেই এক জায়গায় ছিল। দল, তৈরি হয়ে যাও, আমাদের দুজনকেই একসাথে ধরতে হবে, কণিকা ওয়াকিটকিতে ফিসফিস করে বললেন। এক ঝটকায় দল ফার্ম হাউসে হানা দিল। ভেতরের দৃশ্য তেমনই ছিল যেমন কণিকা ভেবেছিলেন। বিধায়ক রতন চৌধুরী, লালাজি এবং তাদের কিছু অস্ত্রধারী গুন্ডা মদ খেতে খেতে হয়তো উল্লাস করছিল। হ্যান্ডস আপ, পুলিশ! কণিকার কণ্ঠ বিদ্যুতের মতো চমকে উঠল। এক মুহূর্তের জন্য সবাই থমকে গেল, কিন্তু তারপর লালাজির গুন্ডারা তাদের বন্দুক তুলে নিল। ভেবেছিলাম আসবে এসপি সাহেবা, রতন চৌধুরী হেসে বলল। আজ এই ফার্ম হাউস থেকে তোমার লাশও বাইরে যাবে না। এক ভয়ঙ্কর গুলি বিনিময় শুরু হয়ে গেল। কণিকা এবং তার দল সাহসের সাথে মোকাবিলা করল। গুলির আওয়াজে পুরো এলাকা প্রতিধ্বনিত হল। আলোক এক গুন্ডাকে আহত করল, আর কণিকার কমান্ডোরা বাকিদের ওপর ভারী পড়ছিল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে রতন চৌধুরী আর লালাজি পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু কণিকা তাদের চেয়ে এক কদম এগিয়েছিলেন। তিনি আগেই দরজার বাইরে খাঁটি গেড়ে দাঁড়িয়েছিলেন। যেমনই দুজন বাইরে এলো, তাদের সামনে একা দাঁড়িয়ে থাকা কণিকার সাথে দেখা হলো, যার হাতে তার সার্ভিস রিভলভার ছিল। খেলা শেষ বিধায়কজি, কণিকা ঠান্ডা গলায় বললেন। রতন চৌধুরীর মুখ হলুদ হয়ে গেল। তুমি আমাকে গ্রেফতার করতে পারো না, আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তুমি একজন অপরাধী, কণিকা উত্তর দিলেন, এবং আমার দৃষ্টিতে সব অপরাধী সমান। কিছুক্ষণের মধ্যেই ফার্ম হাউস শান্ত হয়ে গিয়েছিল। রতন চৌধুরী এবং লালাজি দুজনের হাতেই হ্যান্ডকাফ ছিল। কণিকা আরও একটি অসম্ভব লড়াই জিতে নিয়েছিলেন। এক সিটিং বিধায়ক এবং এক বড় অপরাধীর গ্রেফতারে পুরো রাজ্যের রাজনীতিতে ভূমিকম্প এলো। কণিকার ওপর থেকে সব রাজনৈতিক মেঘ সরে গেল। এখন বড় থেকে বড় অফিসারও তার প্রশংসা করছিল। তিনি একটি প্রেস কনফারেন্স ডাকলেন এবং সব প্রমাণ মিডিয়ার সামনে রেখে দিলেন। বিক্রম সিং থেকে শুরু করে রতন চৌধুরী পর্যন্ত পুরো আতাতের পর্দা ফাঁস হয়ে গেল। সেই সন্ধ্যায় কণিকা কোতোয়ালি থানার বাইরে দাঁড়িয়েছিলেন। থানার দালানটা একই ছিল, কিন্তু এখন সেখানে ভয় এবং দুর্নীতির পরিবেশ ছিল না। লোকেরা ভয় না পেয়ে ভেতরে বাইরে যাচ্ছিল। ঠিক তখনই তার কাছে শান্তি দেবী এলেন। তার চোখে জল ছিল, কিন্তু এইবার সেটা খুশির ছিল। তিনি কণিকার হাত ধরে নিলেন। ম্যাডাম, আপনি শুধু আমার ছেলেই নয়, আমাদের মতো হাজার হাজার গরিবকে ইনসাফ পাইয়ে দিয়েছেন। ভগবান আপনাকে সব সময় খুশি রাখুন। কণিকা হেসে তাকে আলিঙ্গন করলেন। এটাই ছিল তার আসল উপার্জন, এটাই ছিল তার পোশাকের আসল সম্মান। তিনি প্রমাণ করে দিলেন যে যদি একজন মানুষও প্রতিজ্ঞা করে, তবে পুরো পচে যাওয়া সিস্টেমকেও ঝুঁকিয়ে দেওয়া যেতে পারে। লড়াই এখনও লম্বা ছিল, কিন্তু এক নতুন এবং পরিচ্ছন্ন সকালের শুরু হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, গল্প এখানে শেষ হয়নি, এটা তো কেবল শুরু ছিল। আপনারা দেখলেন কিভাবে এসপি কণিকা দুর্নীতিগ্রস্ত পুলিশওয়ালাদের শিক্ষা দিলেন, কিন্তু যখন তার মোকাবিলা হল আসল ভিলেন, শক্তিশালী বিধায়ক রতন চৌধুরীর সাথে, তখন আসল সংঘর্ষ শুরু হল। কণিকার ওপর চারদিক থেকে হামলা হল, তাকে একা করে দেওয়ার সব চেষ্টা হল, কিন্তু কণিকা হার মানলেন না এবং সত্যের পর্দা ফাঁস করলেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, এবং কণিকার সাহসিকতা কেমন লাগলো তা আমাদের কমেন্টে অবশ্যই জানান। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।